Hello everyone, welcome to Aparna Men's English class. Today I present here with an exciting topic. আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম পার্টস অফ সেন্টেন্স নিয়ে। তো পার্টস অফ সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি এগুলা নিয়ে আলোচনা করেছি। তো আজকে সাবজেক্ট প্রেডিকেট যেহেতু আমাদের একটু জানা হয়ে গেছে, তো আজকে আমি একটু সেন্টেন্সের স্ট্রাকচার গুলা নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে কিভাবে আমরা একটা সেন্টেন্স বানাবো, মানে ইংলিশের একটা সেন্টেন্স বানাতে গেলে আমাকে কি কি রুল ফলো করতে হবে, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো এটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে অনেক কনফিউশন থেকে যায়, ঠিকভাবে সেন্টেন্সটারে তারা গঠন করতে পারে না। হ্যাঁ, আগে হয়তো তারা প্রেডিকেট দিয়ে স্টার্ট করে দেয় বা আগে সাবজেক্ট দিয়ে স্টার্ট করে দেয় বা কোথায় বসবে ভার্বটা, এগুলো নিয়ে অনেক ধরনের ডাউটস থেকে যায়। তো আজকে আমার টপিকটা হবে স্ট্রাকচার অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের স্ট্রাকচার আমি কিভাবে তৈরি করব। তো এটা নিয়ে আমরা একটু আজকে স্ট্রাকচার আলোচনা করতে গেলে আমাকে আগে হোয়াট ইজ সেন্টেন্স এটা আমি আরেকবার রিভাইজ করে নেই। তো আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম হোয়াট ইজ সেন্টেন্স। Actually, a group of words that make a complete sense is called a sentence. মানে গ্রুপ অফ ওয়ার্ডস মানে একটা শব্দগুচ্ছ, যেটা কমপ্লিট সেন্স প্রকাশ করবে, সেটা হবে একটা সেন্টেন্স। তো এখানে ইংলিশে যখন আমি সেন্টেন্স তৈরি করতে যাব, তখন যেমন আমাকে প্রথমে একটা রুল মানতে হবে, যেটা হবে প্রথমে আমাকে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কি ইউজ করব, ভার্ব। ভার্বের পরে কি আসবে, অবজেক্ট or other words, এইভাবে হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা। যেমন ধরো একটা এক্সাম্পলের মাধ্যমে আমি এটাকে পরিষ্কার করব। যেমন ধরো, রিনা writes a letter, ঠিক আছে? তো সাবজেক্ট কোনটা হবে এখানে, রিনা, মানে ডুয়ার অফ দ্য অ্যাকশন, কর্তা, যেটাকে আমরা বাংলায় বলি সাবজেক্ট, রিনা। তারপরে রাইটস, সাবজেক্টের পরে আমার কি আসবে, ভার্ব, ঠিক আছে? সাবজেক্ট, ভার্ব, এ লেটার, অবজেক্ট। এইভাবে যাবে স্ট্রাকচারটা। তো অনেকে আবার কি করে, যেমন বাংলায় যেমন আমরা বলি, যেমন ধরো বাংলায় আমি ভাত খাই, বাংলাতে হবে ইংলিশের একটু উল্টাটা। বাংলাতে কি হয়, আমি ভাত খাই মানে অবজেক্টটা আগে আসে, সাবজেক্টের পরে যেমন আই ইট রাইস, এটাকে আমি ইংলিশে যখন ট্রান্সফর্ম করব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর বাংলায় কি হলো, এটা আমি সাবজেক্ট, ভাতটা হয়ে যাবে অবজেক্ট, আর খাইটা হয়ে যাবে ভার্ব। কিন্তু আমি খাই ভাত বলি না, মানে ইংলিশের যেটা সেটার উল্টাটা বাংলায় হয়ে যায়। বাংলাতে অবজেক্টটা সামনে আসবে আর ভার্বটা পড়ে যাবে। ইংলিশে আবার হবেটা কি, সাবজেক্টের পরে ভার্ব হবে, ভার্বের পরে অবজেক্ট আর আদার ওয়ার্ডস, এগুলো আমরা ইউজ করব। ঠিক এইভাবে যদি আমরা সেন্টেন্স গুলাকে, এই স্ট্রাকচারটা যদি মানি আমরা, তাহলে এই যে রুলটা যদি মানি, আরেকটা সেন্টেন্স যেমন ধরো, হি গোজ টু স্কুল এভরিডে, ঠিক আছে? তো আমি এখানে দেখো স্ট্রাকচার অনুসারে আমার হিটা হয়ে যাবে সাবজেক্ট, গো আমার ভার্ব, এটা থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু এটা গোজ হয়ে গেল, টু স্কুল এভরিডে আদার ওয়ার্ডস, ঠিক আছে? তো এই যে আদার ওয়ার্ডস, এটা আমি সবসময় ভার্বের পরে বসাবো।
টু স্কুল এভরিডে হি গোস। অনেকে কিন্তু এভাবেই সেন্টেন্স গুলাকে বানায়, কিন্তু এটা সঠিক নয়। আমার সঠিক স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর আদার ওয়ার্ডস। এটা হবে আমার একটা সঠিক স্ট্রাকচার। এখন যদি আমি রিঅ্যারেঞ্জিং এ যাই, হ্যাঁ, যেমন জাম্বল টাইপ অফ ওয়ার্ডস দেওয়া থাকবে, রিঅ্যারেঞ্জিং যদি আমি করি, যেমন ধরো বিউটিফুল, রিনা, গার্ল ইজ এ। এটা কি একটা সেন্টেন্স হলো? এখানে কিন্তু দেখো গ্রুপ অফ ওয়ার্ডস আছে, বিউটিফুল, রিনা, রিনা, গার্ল ইজ এ, গ্রুপ অফ ওয়ার্ড আছে, কিন্তু এটা কমপ্লিট সেন্স প্রকাশ করে কিনা? এটা কমপ্লিট সেন্স প্রকাশ করে না। তো গ্রুপ অফ ওয়ার্ডস থাকলেই যে সেন্টেন্স হবে এটা নয়, এটার সেন্স কমপ্লিট হতে হবে। তো কখন সেন্সটা কমপ্লিট হবে? তুমি স্ট্রাকচার অনুসারে যাও, সে সেন্টেন্সের রুল অনুসারে আমি যদি যাই, আমার সাবজেক্ট আগে বসাবো। সাবজেক্টটা কে এখানে আমার আইডেন্টিফাই করতে লাগবে? রিনা। তারপরে আমার আইলো ভার্ব ইজ, তারপরে আইলো আ, ঠিক আছে? তারপরে আইলো বিউটিফুল গার্ল। কিন্তু আমার এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর আদার ওয়ার্ডস এটা কিন্তু ভার্বের পরে বসে। এটা ক্লিয়ার হতে লাগবে। এভাবে আমি যদি রিঅ্যারেঞ্জিং এভাবে যদি আমি করি, তাহলে সেন্টেন্স গুলো দেখো। এখন যদি আমি বলি টলেস্ট বয় রাম দা ইজ ক্লাস ইন। দা, দেখো টলেস্ট একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড, রাম, দা, ইজ, ক্লাস, ইন, দা, ঠিক আছে? এভাবে জাম্বল করে দেওয়া হলো। এই যে জাম্বল টাইপ অফ ওয়ার্ডস, এগুলাকে তুমি কিভাবে অ্যারেঞ্জ করে একটা সেন্টেন্স, কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স বানাবে। তো এটা বানাতে গেলে আমাকে আগে সাবজেক্ট খুঁজতে লাগবে। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা কে? সাবজেক্টটা হচ্ছে রাম। এরপরে আমি আমার রুল অনুসারে আমি যাব ভার্বে যাব। ভার্ব কোনটা হবে? ইজ। এগুলো যেহেতু আমি আগেই ডিসকাস করেছি, ভার্ব পার্ট অফ স্পিচের বিভিন্ন কাইন্ড গুলা, আমি সেই অনুসারে আমি আসব। রাম ইজ, তারপরে হবে দা, তারপরে লেখো টলেস্ট বয় ইন দা ক্লাস। তো একটা মিনিংফুল সেন্টেন্স হয়ে গেল। রাম ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। এভাবে করে যদি আমরা সেন্টেন্স গুলোকে, জাম্বল টাইপ অফ ওয়ার্ডস যেটা দেওয়া থাকে, এগুলোকে রিঅ্যারেঞ্জ করে আমি যদি মিনিংফুল সেন্টেন্স করি, তাহলে সেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর আদার ওয়ার্ডস এই রুল অনুসারে আমাকে আসতে হবে। তো ইংলিশের সেন্টেন্সের যে রুল যেটা, সেটা এরকমই। তো এভাবে বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। হোমওয়ার্কের মধ্যে যেমন ধরো রিঅ্যারেঞ্জিং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে দুই একটা সেন্টেন্স। এখানে যেমন ধরো কুক ফুড মাদার কুকস ফুড মাদার মাই। এটাকে একটা কমপ্লিট সেন্টেন্স করতে পারবে তোমরা, করে দেখাবে। bought bike a new my father। এই দুটো সেন্টেন্স দেওয়া হলো। এটা কমেন্ট বক্সে গিয়ে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স বলে এটাকে লিখে এটাকে কমপ্লিট একটা সেন্টেন্স
করে কমেন্ট বক্সে দিয়ে দেবে, তাহলে বোঝা যাবে যে আমার ক্লাসটা সাকসেসফুল হলো। যদি আমার ক্লাসগুলো মিনিংফুল বা হেল্পফুল মনে হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো দ্যাট ইজ অল ফর টুডে। See you in the next class. Thank you all.